রোজার আগে এই কাজগুলো করে রোজার মাসে নিজেকে একদম ফ্রি রাখতে পারেন। যেটা আমি সবসময়ই করি। প্রতি রোজায় আমি রোজার আগে এই কাজগুলো করে থাকি। তাহলে যেটা হয় রোজার মাসে আরকি বাড়তি আর কোনো চাপ পড়ে না। পবিত্র রমজান মাস হচ্ছে ইবাদত বন্দেগীর মাস। অথচ দেখা যায় যে আমাদের গৃহিণীদের এ মাসেই ঘরের কাজটা একটু বেশি থাকে। ইফতার বানানোর ঝামেলাটা পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদা মতো বিভিন্ন রকমের ইফতার বানানো হয়। আর বানাতেই হয় যদি বাসায় ছেলে-মেয়ে, হাসব্যান্ড থাকে তাদের চাহিদা মতো। আর সারাদিন রোজা রেখে নামাজ কালাম করে, কোরআন তেলাওয়াত করে দেখা যায় যে ইফতারের সময় আর খুব বেশি এনার্জি থাকে না। আর এত ঝামেলাও করতে ইচ্ছা করে না। তাই আগে থেকেই এই কাজগুলো করে রাখলে রোজার মাসে কিন্তু অনেকটাই সময় বেঁচে যায়। আবার বাড়তি একটা টেনশনও থাকে প্রতিদিনের ইফতারের। সেই টেনশনটা থেকেও মুক্ত থাকা যায়। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ইফতার আয়োজনের আজ ১ম যেটা করছি সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এটা কিন্তু আমাদের বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করে। আমার বাসায় তো আমার ছেলেমেয়েরা, আমার হাসব্যান্ড খুবই পছন্দ করে। তো ইফতার ছাড়াও দেখা যায় যে এই ফ্রেঞ্চ ফ্রাই আমাদের বাসায় করে খাওয়া হয়। আর এখন যেহেতু আলুর দামও কম আছে তাই আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে রাখলাম। আমি এখানে ২ ভাগে নিয়েছি। কিছু হচ্ছে বড় আলু দিয়ে আর কিছু হচ্ছে ছোট আলু দিয়ে। বড় আলু দিয়ে বলতে বড় আলু কাটার পর সাইডে যে ছোট পিসগুলো বের হয় ওগুলো আমি আলাদা করে সাথে কিছু ছোট আলু নিয়েছি। তো ২ ভাগেই আরকি করেছি। আর আমি ১ম প্রসেসটা তো দেখিয়ে দিলাম। ১ম কেটে ভালোভাবে আলুগুলো ধুয়ে তারপর হচ্ছে আমি এক চুলায় গরম পানি দিয়ে গরম পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে এরপর নরমাল ঠান্ডা পানি কিন্তু আরেক চুলায় রেখেছিলাম। সেখানেই আলুগুলো উঠিয়ে আবার ঠান্ডা পানিতে ছেড়ে দিয়েছি। ঠান্ডা পানি বলতে ট্যাপের নরমাল পানি। আর এই আলুর পিসগুলো আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করিনি। আমি ২ থেকে ৩ মিনিটের মতো খুব হাই হিটে জাল করে ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর পানি ভালোভাবে ঝরিয়ে একদম শুকিয়ে নিয়েছি ফ্যানের বাতাসের নিচে। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। পানিটা শুকিয়ে নেওয়ার পরে আমি এগুলোর মধ্যে দিয়েছি চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর দিয়েছি হালকা পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়েছি হচ্ছে চাট মসলার গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ। এগুলো আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আরকি। আর এগুলো আমি ভালোভাবে দিয়ে খুব সুন্দরভাবে হালকা হাতে মাখিয়ে নিয়েছি। একটু সাবধানে মাখাতে হবে নতুবা দেখা যাবে যে ভেঙে যাবে। কারণ নতুন আলু অনেকটা হয় ভেঙে যায় আরকি। আর আমি ভাজার সময় জাস্ট এভাবে নামিয়েই সরাসরি ভেজে নেব। আর কোনো মসলা ইউজ করব না ভাজার সময়। তাই আমি এখনই সব মসলা মাখিয়ে আরকি রেখে দিয়েছি। আমার রেগুলার আরকি যে যতটুকু লাগবো সেই অনুযায়ী আমি প্যাকেট করেছি। এগুলো নামিয়ে নিচে রেখে দেওয়া যাবে না। তাহলে দেখা যাবে যে মসলাটা ছেড়ে দিবে আরকি পানি বরফটা ছেড়ে দিয়ে মসলাটা ছেড়ে দিবে। তো যখনই ভাজবো নামিয়ে সাথে, সাথে ভেজে নেব। আর এখানে আমি একটা চিকেনের কাবাব বানিয়ে নিচ্ছি। আর চিকেন আর ডাল আগে সব রকমের মসলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এটাকে আমি হাতে চটকিয়ে নিয়েছি। আসলে প্রসেসিংটা আর দেখাইনি। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট হাতে খুব ভালোভাবে চটকিয়ে নিয়েছি। ব্লেন্ডারেও ব্লেন্ড করে নেওয়া যায়। তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার চেয়ে এভাবে হাতে চটকিয়ে নিলে মুরগির যে মাংসের যে কিমাটা এটা মুখে লাগে তখন খেতে ভালো লাগে। আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে একেবারেই মিহি হয়ে যায়। তখন আর খেতে ভালো লাগে না। আর এভাবে করে রাখলে কিন্তু বার্গারের সাথেও খাওয়া যায়। বাচ্চারা এটাই বেশি পছন্দ করে আমি দেখেছি। ডাল আর মুরগিটা রান্নার সময় আমি মাংসের সব রকম মসলা দিয়েই রান্না করে নিয়েছিলাম। এরপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়েছিলাম চাট মসলা আর দিয়েছিলাম গরম মসলার গুঁড়ো। দিয়ে তারপর হচ্ছে আরো ভালোভাবে একটা ডিম ভেঙে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই ডিমটা দেওয়ার কারণে আরকি কাবাবগুলো আর ভাজার সময় ভেঙে যাবে না আরকি তেলে ছাড়ার পরে। আর খুব ভালোভাবে মাখাতে হবে এতে করে কাবাবটা আরো বেশি মজা লাগে। আর অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। কাবাবের মধ্যে যদি পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয় তাহলে কিন্তু কাবাবের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তো আমি ডিপ ফ্রিজে এভাবেই ট্রের মধ্যে করে কাবাবগুলো রেখে দিয়েছিলাম। এবার কয়েক ঘন্টা পর বের করে এবার জিপলক ব্যাগে আরকি রেখে দেব। তো আপনারা চাইলে বক্সেও রেখে দিতে পারেন। টিস্যুর মধ্যে নিচে টিস্যু দিয়ে কাবাবগুলো রেখে আবার উপরে টিস্যু দিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন।
আমি জিপলক ব্যাগে রাখছি কারণ আমার ফ্রিজে একদমই জায়গা নেই। এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি আসলে। আমি অনেক কিছু ফ্রোজেন করেছি। সবজি, তারপরে হচ্ছে আদা, রসুন। তো এজন্য আরকি জিপলক ব্যাগে রাখলে যেটা হয়, ফ্রিজে জায়গাটা একটু কম দখল করে। বক্সে রাখলে জায়গাটা একটু বেশি লাগে। তো সবগুলো কাবাব আমি ২ টো প্যাকেটে ভাগ করে রেখেছি। যখন ভাজবো, নামাবো সাথে সাথেই ভেজে আবার বাকি যে কটা থাকবে ওই কটা উঠিয়ে রাখবো। মানে যতটুকু লাগবে ভেজে বাকিগুলো সাথে সাথেই উঠিয়ে রাখবো। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এগুলো কিছুতেই নিচে রাখা যাবে না। তাহলে কিন্তু বরফটা ছেড়ে দিবে। তারপর দেখা যাবে পরবর্তীতে ভাজতে গেলে আর ভালো হবে না। আর এখন আমি রেডি করে নিচ্ছি আমার ছেলে-মেয়েদের খুবই পছন্দের বিকেলের নাস্তা। তো এটা আসলে বাহির থেকে কিনে আনলে অনেকটাই এক্সপেনসিভ। কিন্তু বাসায় যদি আমরা একটু কষ্ট করে বানিয়ে নিই, ডিজাইনটা যেমনই হোক, ছেলে-মেয়েরা খেয়ে তৃপ্তি পায়। তো এখানে আমি ১ম এ একটা মুরগির পুরো বুকের মাংস নিয়েছি। আর নিয়ে সাথে দিয়েছি ২ টো কাঁচামরিচ, আর একটা কাঁচামরিচ লাল ছিল, একটা কাঁচামরিচ সবুজ ছিল। আর দিয়েছি একটা শিমলা মরিচ, আর ২ কোচ রসুন, আর ২ টুকরো আদা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। একবারে মিহি করে ফেলিনি। হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর দিয়েছি কিছুটা গোলমরিচ গুঁড়া আর সয়া সস দিয়ে এবার খুব ভালোভাবে এগুলো মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি আগে থেকেই একটা ডো রেডি করে রেখেছি। তো এবার হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আসলে আমি কি বানাতে চলেছি। এই মোমো পছন্দ করে না আসলে কোনো ফ্যামিলিতে এরকম ছেলে-মেয়ে খুঁজে পাওয়া যাবে না। আমি জানি না। তবে আমার ছেলে-মেয়েরা তো এই মোমো খুবই পছন্দ করে। ১ম এই আমি একটা বড় রুটি বেলে নিয়েছি আর একটা কুকি কাঁটা দিয়ে এবার সাইজ করে গোল, গোল করে ছোট করে কেটে নিচ্ছি আরকি। আর এই মোমোর ডোটা পরোটার ডোর থেকে একটু শক্ত করে করতে হবে, রেডি করতে হবে। এতে করে ভিতরে পুর দিলে আর এই মোমোটা আরকি চুপসে যাবে না। অনেক সময় দেখা যায় যে ডোটা যদি একটু নরম হয় তাহলে কিন্তু ভিতরে মোমোর পুরটা দেওয়ার পরে অ্যা ডিজাইন করার পর সেটা আর ভালো বুঝা যায় না। তো আমি যে প্লেটটার মধ্যে আরকি মোমোসগুলো বানিয়ে রাখবো, সেখানে আগে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। এতে করে মোমোগুলো বানিয়ে রাখার পরে আর আটকে যাবে না। নতুবা দেখা যাবে যে মোমোগুলো নিচে থেকে আটকে যাবে। তো এজন্য কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। আর আমি সবচেয়ে সহজভাবে যেগুলো বানানো যায় সেগুলোই বানাচ্ছি এবং আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এই মোমো বানানোর ডিজাইনে আমি খুব একটা এক্সপার্ট না। তবে আমি যতটুকু পারছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মোমোর মোটামুটি কয়েকটা ডিজাইন আমি পারলেও দেখা যায় যে এই গোল পুটলিটা খুব একটা সুন্দর হয় না আমার হাতে। তারপরেও যতটুকু পারি তা দিয়েই বানিয়ে আসলে ছেলে-মেয়েদেরকে খুশি করানোর চেষ্টা করি। আর আমার মনে হয় এটাই করা উচিত। স্বাদ আর টেস্ট যদি ঠিক থাকে তাহলে ডিজাইনে কি আসে যায় বলেন? বাহিরের কেনা খাবার না খেয়ে ঘরের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াই ভালো। আমার মনে হয় এটাই উচিত। তো ভিডিওর এ পর্যায়ে এসে পুরনো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় বা আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি সবগুলো মোমোজই বানিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজ থেকে কয়েক ঘন্টা পর বের করে জিপলক ব্যাগে করে আমি রেখে দেব। আর রমজান মাসে ঠিক ইফতারের আগ মুহূর্তে আমি নামিয়ে এগুলো রেডি করে দেব। আর মোমোজ সাধারণত কিভাবে রেডি করতে হয় এটা আমরা সবাই জানি। পানির ভাপে ভাপিয়ে নিতে হবে আরকি। এই কাজটা আপনারা রাইস কুকারেও করে নিতে পারেন অথবা নরমাল হাঁড়িতে পানি দিয়ে উপরে স্ট্রেনার দিয়ে পানির ভাপে ভাপিয়ে নিতে পারেন। এটা খুবই সহজ। এরপর সস দিয়ে আরকি পরিবেশন করতে পারেন। টমেটো সস অথবা যেকোনো ধরনের সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আমি এই মোমোসগুলো ২ টা প্যাকেটই রেখেছি। আর এবার জিপলক ব্যাগের মুখটা খুব ভালোভাবে আটকিয়ে দিচ্ছি। এরপর আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ওই যে বললাম যখন আমার এটা প্রয়োজন হবে ঠিক নামিয়ে আমি তখনই এগুলো ভাপিয়ে নিব পানির ভাপে। আর এত কিছু করলাম ভাজা-পোড়া মানে তো এটার সাথে সস থাকবেই। রোজার মাসে ভাজা-পোড়ার সাথে টমেটো সস আমার ঘরে মাস্ট লাগেই। বিশেষ করে আমার ছেলে তো টমেটো সস খুবই পছন্দ করে। যেকোনো খাবারের মানে ভাজা-পোড়ার সাথে। তো এই তো আমি টমেটো সসটাও বানিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এই সসটা খেতে এতটাই মজার হয়েছে আর এতটা পারফেক্ট হয়েছে।
তো আমি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। তো দেখেন আমার প্লেট কোথায় আর ক্যামেরা কোথায় আসলে আমি লক্ষ্য করি নাই আরকি। আসলে কাজ করার সময় ক্যামেরার দিকে খুব ভালো ফোকাস করলে তাহলে আবার কাজে সমস্যা হয়। মানে মনোযোগটা থাকে না আরকি কাজের মধ্যে। আর যেহেতু এই টমেটো সসটা অনবরত নাড়াচাড়ার মধ্যেই রাখতে হয়েছে, তাই আরকি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।